আমি রিমির দিকে তাকালাম, দেখি ওর চোখ রাগে লাল হয়ে আছে, আর মা এত রেগে ওর গাল পর্যন্ত লাল হয়ে আছে। এমন পরিস্থিতিতে আমার ভবিষ্যৎ অন্ধকার দেখতে লাগলাম। একবার ভাবলাম দৌড় দে, কিন্তু এত লোকজনের মধ্যে দৌড় দিয়ে লাভ নেই। এর চেয়েও যা হবার হবে। আমি আর রিমি আমার কাছে এলো, দুজন আমাকে ঘিরে ঘুরতে লাগলো। আমি কি বলবো ভাবতে লাগলাম, কিন্তু কোনো কিছু ভেবে পেলাম না। মায়া প্রথমে বলল, ওই তুই এখানে নাকি কি করিস? দাওয়াত ছিল তাই এসেছি। জানিস না এটা কার বাসা? জানতাম না, কিন্তু একটু আগে সব ক্লিয়ার হয়ে গেছে। সব কিছুই ক্লিয়ার হওয়ার পরও কেন আসিস? তুই লিপস্টিক টেস্ট করার জন্য বলে মায়ার দিকে এগোতে লাগলাম। ওই থাম, আর এক পাও এগোবি না। ভয় লাগে নাকি সুন্দরী? লুচ্চা ওলাদের দেখে সব মেয়েরাই ভয় পায়। তাহলে তোমরা এখানে আসো কেন? আমার বাসায় আমি যেখানে ইচ্ছে যাব। তোর কথায় যেতে হবে নাকি? রিমি বলল, আমি কখন বললাম আমার কথা শুনতে হবে? তোর পেছাল থাম আর এখান থেকে যা। আমি কোনো কথা না বলেই নিচে এলাম। আপাতত ডাইনিং দুটার হাত থেকে বাঁচা গেল। নিচে এসে একা একা ঘুরছি, এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। মেয়েটা ধাক্কা খেয়ে পড়ে গেছে। আমি মেয়েটার হাত ধরে টেনে তুলে বললাম, কোথাও লাগেনি তো আপনার? না। একটু দেখে চলতে পারেন না? আসলে ফোন টিপতে টিপতে যাচ্ছিলাম, তাই আপনাকে দেখিনি। এভাবে আর ফোন চালাবেন না কেমন? আচ্ছা, একটা কথা বলি। বলেন। আপনাকে তো চিনলাম না। আমি অনিক হাসান, মীর শফিক আঙ্কেলের দাওয়াতে এসেছি। আঙ্কেল আর আমার আব্বু দুজনের ছেলেবেলার বন্ধু। আমি রিনা। আমার আব্বু আর আম্মু আজকে বিবাহ বার্ষিক। মাইয়ার কথা শুনে চমকে উঠলাম, কারণ এর বোন যে ডেঞ্জারাস, এ হয়তো আরও ডেঞ্জারাস হবে। তাই এর সাথে না মেশা উত্তম। এজন্য রিনাকে বললাম, আচ্ছা তুমি একটু, আমি একটু আসি, পরে কথা হবে। আচ্ছা। রিনা ওখান থেকে দূরে চলে আসলাম। সোফায় বসে আছি তখন রিমি এলো। আমাকে কিস করার পর এখন আমার বোনের পিছু নিয়েছে। কাজটা ঠিক করলি না। আজব তো, আমি কখন তোমার বোনের পিছু নিলাম? মিথ্যে বলবি না, একটু আগেই সব দেখেছি। শোন, আমার বোনের থেকে দূরে থাকবি, নইলে তোর খবর আছে। মিষ্টি খাওয়াবে নাকি জুতার বাড়ি দিতে দিব হবে? আমি তোমার গেস্ট। গেস্টের সাথে এমন করে কথা বলে নাকি? গেস্ট যদি শয়তান হয় তাহলে এমনি ব্যবহার পাবে। এমন কি? কেন? একটু ভালোবেসে কথা বলতে পারো। তোর সাথে ভালোভাবে কথাই বলবো না, আবার ভালোবেসে কথা বলার আশা করিস? হা হা হা। না বলবে। আমার গলা শুকিয়ে গেছে, এখন এক গ্লাস পানি খাওয়াও পারবো না। তুই নিজে নিয়েই খা। না আসলে সবার সামনে কিন্তু কিস করবো, তাহলে আমাকে কিন্তু দোষ দিতে পারবে না। আচ্ছা আনতেছি। আহা, এখন এখন থেকে ভয় দেখিয়ে কাজ করিয়ে নেব, কত মজা হবে। রিমি এক গ্লাস পানি এনে আমার সামনে ধরে বলল, নাও তোমার জন্য শরবত নিয়ে এলাম। আমি ওর থেকে গ্লাসটা নিলাম। রিমি চলে গেল। আমি শরবত মুখে নেওয়ার সাথেই ঝাল বলে চেঁচিয়ে উঠলাম। রিমি শয়তানি করে মরিচের গুঁড়ো দিয়ে নিয়ে এসেছে, আর আমি বলদের মতো ওর কথা বিশ্বাস করে খাইছি। উরি মাম্মা, ঝালে মুখ পুড়ে যাচ্ছে। আমার চিৎকার শুনে সবাই আমাকে নানান প্রশ্ন শুরু করলো। এত প্রশ্ন চেটে রাগ উঠে গেল। একটু পর আম্মু এলো। ষাঁড়ের মতো চিল্লাছিস কেন? ও মা, আমি মরে গেলাম, ঝালে মুখ পুড়ে যাচ্ছে। তোরে ঝাল খেতে বলেছে কে? আমি কি জানতাম গ্লাসে পানিতে মরিচের গুঁড়া মেশানো আছে? ওই রকম ফাজলামি কে করেছে? রিমি আব্বু। পাশেই রিমি দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ মুখ শুকিয়ে গেছে। এমন অবস্থায় ওকে দেখে হেব্বি হাসি পাচ্ছে, কিন্তু ঝালের চেটে
হাসতে পারছি না। এখন যদি রিমির কথা বলে দেই, বেচারিকে ওর আব্বু আম্মু অনেক কথা শোনাবে। শুধু শুধু কথা শোনানো উচিত মনে করলাম না, এজন্য বললাম, আঙ্কেল জানি না গ্লাসে কে মরিচের গুঁড়ো মিশিয়েছে, আমি শরবত মনে করে খাইছি। শরবতটাকে খুঁজে খুঁজে পেলে আচ্ছা মতো শাস্তি দিতাম। বাবা তুমি কিছু মনে করো না। মা রিমি ফ্রিজ থেকে কয়েকটা মিষ্টি নিয়ে আয়, রিমি খেলে ঝাল কমে যাবে। রিমি ওর আব্বুর কথা মতো একটা প্লেটে করে বেশ কয়েকটা মিষ্টি নিয়ে এলো। প্লেটটা আম্মুর হাত দিয়ে বলল, আন্টি ওনাকে মিষ্টিগুলো খাইয়ে দিন। আম্মু আমাকে বলল, ওই এখন না চেঁচিয়ে মিষ্টি খা, এমনিতেই আমার মিষ্টি অনেক ফেভারিট, তাই এক নিমিষেই 6 পিস মিষ্টি শেষ করে দিলাম। আম্মু আমাকে বলল, ওই জীবনেও মিষ্টি খাসনি নাকি? আম্মু তুমি তো জানো মিষ্টি আমার অনেক ফেভারিট, তাই বলে গরুর মতো খাবি? সরি আম্মু, এখন ঝাল কমেছে। হুম হুম, আচ্ছা। আমি উঠে এবার বাহিরে এলাম। ভেতরে থাকতে আর ভাল লাগছে না। রিমিদের বাসার সামনে অনেকটা জায়গা নিয়ে বাগান করা, ফুল গাছগুলো বেশ বড় বড়। নাম না জানা অনেক ফুল গাছ দেখলাম। আর একটু এগিয়ে দেখলাম দুটো ছেলে একটা মেয়েকে টেনে নিয়ে বাসার আড়ালে নিয়ে যাচ্ছে। ওদিকে লাইট নেভানো আছে। তারই সুযোগে ছেলে দুটো নিতে চাচ্ছে। আমি খারাপ হতে পারি, কিন্তু এতটা খারাপ না যে কোনো খারাপ কাজ দেখলে চুপ থাকবো। বিবেকও বলছে একটা অসহায় মেয়েকে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। আমি ওদের পিছু নিলাম। ওদের সামনে দাঁড়াতে একটা ছেলে বলল, কে তুই, কি করিস? দেখতে এলাম, নাটক করিস না। দেখতেই পাচ্ছিস কি হবে এখন, চাইলে তুই আমাদের সাথে অংশগ্রহণ করতে পারিস। এতক্ষণ ওদের সাথে কথা বলায় মেয়েটাকে দেখা হয়নি। আমি মেয়েটাকে দিকে তাকালাম। এ তো মায়ার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ বিধ্বস্ত, মুখে টোপ দেওয়া। দুটা ছেলে শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। মায়ার সাথে আমার অমনি শত্রুতা থাকতে পারে, কিন্তু এমন অবস্থায় এর সুযোগ নেওয়া মোটেও ঠিক হবে না। ছেলে দুটো আমার চেয়েও বড় হবে। এদের দুজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। ওই এত ভাবছিস কি? হ্যাঁ না হয় না বল। মায়া আমাদের দিকে করুণভাবে তাকালো। হয়তো ভাবছে আমি ওদের দলে যোগ দিব। আমি কোনো কথা না বলেই কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে লাথি মারলাম। আচমকায় লাথি খেয়ে ছেলেটা একটু দূরে পড়ে গেল। এটা দেখে আরেকটা ছেলে আমাকে মারতে এলো। আগে থেকেই মারামারি করতে ভাল লাগতো, কারণ ভালো মারামারি পারি। এবারও ছেলেকে আচ্ছা মতো ধোলাই দিলাম। অবশ্য নিজেও কয়েকটা ঘুষি খেয়েছি। দুটো ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। আমি মায়ের মুখে টেপ টেপ খুলে দিলাম। ওর হাত ও বাঁধা আছে, হাতের বাঁধনও খুলে নিলাম। মায়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মায়াকে বললাম, ম্যাডাম ছাড়ুন, কেউ দেখলে পাল্টা কিছু ভাবতে পারে। মায়া আমাকে ছেড়ে দিল, দিয়ে এক দৌড়ে বাসায় চলে গেল। আমিও হাঁটতে হাঁটতে বাসার ভেতরে চলে এলাম। আমার টাইম লাইনের একদিন আগে ধন্যবাদ। রাতে আঙ্কেলদের বাসায় খেয়ে তবে আসতে দিল। বাসায় এসে লম্বা ঘুম দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ওই তোর মুখে এসব কিসের দাগ? বল কার সাথে মারামারি করেছিস? আরে মা, তেমন কিছু না, বাদ দাও ওইসব। কেন বাদ দিব? সত্যি বল, নাইলে তোর আব্বুকে বলে দিব। আম্মু আব্বুকে বলো না, তাহলে আমার আর গাড়ি চালানো হবে না। তাহলে বল। আমি রাতে ঘটা সব কথা আম্মুকে বললাম। শুধু মায়ের কথা না বললাম মেয়েটাকে চিনি না। আম্মু শুনে বলল, ঠিক করেছিস। শয়তান দুটো আরও
লাগাতে পারলি না? অনেক মেরেছি, অন্তত 7 দিন হাসপাতালে থাকতে হবে। আচ্ছা বাবা, রেস্ট নে, আজকে তো ভার্সিটি যেতে হবে না। কেমন আম্মু? কেন আম্মু, এই চেহারা নিয়ে গেলে লোকে তোকে গুন্ডা ভাববে। আমাকে গুন্ডা মনে হয় না তো? তাহলে বললে কেন? এত কথা না বলে রেস্ট নে, কাল থেকে ভার্সিটি যাবি। আচ্ছা। সারাদিন রুমে কাটালাম। পরের দিন সকাল সকাল ভার্সিটিতে এলাম। আজকে সিয়াম, ফয়সাল, ইমন সবাই এসেছে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ভদ্রভাবে ক্লাস করে ক্যান্টিনে এলাম। ইমন, তোরা কি খাবি? আমি তোর জন্য 1 কাপ কফি হলেই চলবে। তাহলে আমরা সবাই ওই কফি খাই। ওরা 3 জন বলল। 4 কাপ কফি এলো। কফি কাপে চুমুক দিয়ে সামনে তাকালাম। দেখি রিমি সামনে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আপনি এখানে? আমার সাথে চল, তোর সাথে কথা আছে এখানে। বলেন, যাবি নাকি তো তোকে ধরে নিয়ে যাব। আমি রিমির দিকে তাকালাম। আমার দিকে হিরণের মতো লোক নিয়ে তাকিয়ে আছে। তাকানো দেখে মনে হচ্ছে কোনো রহস্য নিশ্চয় আছে। কিন্তু গেলে আবার মরিচের গুঁড়া খাওয়াবে না তো? এত কি ভাবছিস? চল আমার সাথে, বলে রিমি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। চলবে গল্প, রাগী সিনিয়র মেয়ের সাথে প্রেম। আজ চলবে।